কানে হেডফোনটা দিয়ে নিন। আপনার পাশে কেউ বসে নেই তো? কারণ আজ যে গল্পটা বলবো সেটা একা শুনলে ভালো হয়। মন দিয়ে শুনবেন, কারণ এমন ঘটনা আমাদের চারপাশে অহরহ ঘটে, কিন্তু কেউ মুখ ফুটে বলতে পারে না। আজ আমি আমার জীবনের এমনই এক গোপন অধ্যায়ের কথা বলবো, যা সমাজের চোখে হয়তো ঘোর অন্যায়, পাপ, কিন্তু আমার মনের গভীরে সেই দিনগুলোতে যা ঘটেছিল তাকে শুধুই সাদা কালো দিয়ে বিচার করা যায় না। মানুষের মন, সে যে কত জটিল এক জিনিস, আর পরিস্থিতি কিভাবে তাকে নিজের ছাঁচে ফেলে বদলে দেয়, সে কথা আজ আমি আপনাদের কাছে খুলে বলবো। হয়তো আমার কথা শুনে অনেকেই কটু কথা বলবেন, ঘৃণাও করবেন, কিন্তু সত্যটা হলো আমি যা ভোগ করেছি তার বেদনা আর দহন একান্তই আমার। আমার নাম মধুরিমা। আমার বাড়ি পূর্ব বর্ধমানের এক নিভৃত পল্লীতে, যেখানে সকাল হয় পাখির কিচিরমিচির আর সন্ধ্যায় গোয়ালঘরে ধূপের গন্ধ। বিয়ে হয়ে যখন এই বাড়িতে এলাম তখন আমার বয়স মাত্র 21। শরীরটা বরাবরই একটু ভারী, কিন্তু তাতে একরকমের লাস্য লুকিয়েছিল, যা হয়তো অনেকেই চোখে দেখত। আজও আমি একটা সাধারণ সুতির শাড়ি পরেছি, কিন্তু তার ভাঁজে ভাঁজে যেন চাপা উত্তাপের ঢেউ খেলা করে, যা আমার ভেতরের এই লুকানো গল্পটার মতোই। আজ আর সেসবের কথা বলতে সংকোচ হয় না। আমার স্বামী অরূপ সরকারি চাকুরে। কর্মসূত্রে তাকে মাসের বেশিরভাগ সময় বাইরেই থাকতে হতো। প্রথম প্রথম খুব কষ্ট হতো একা থাকতে, নতুন পরিবেশ, নতুন মানুষজন। শাশুড়িমা বয়স্ক, দেওর অয়ন তখন সবে কলেজে উঠেছে। সে ছিল শান্ত, চুপচাপ আর পড়াশোনা নিয়ে থাকতে ভালোবাসত। আমার দিনগুলো কাটত সংসারের কাজ আর একাকিত্বে। অরূপ বছরে 2-1 ছুটি পেলে আসত, 2-4 দিন থেকেই আবার চলে যেত। ধীরে ধীরে ওর অনুপস্থিতি আমার জীবনে একটা স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়ালো। আমি নিজেকে মানিয়ে নিলাম, কিন্তু মন তো আর মানে না। দিনের পর দিন একলা থাকতে থাকতে মনের গভীরে একটা শূন্যতা তৈরি হচ্ছিল, যার খবর হয়তো আমি নিজেও জানতাম না। হঠাৎ হঠাৎ নিজেকে বড্ড অসহায় লাগত। আমার শরীরটা হয়তো যৌবনের উত্তাপে টকবক করছিল, কিন্তু মনটা ছিল তৃষ্ণার্ত। অয়ন, আমার দেওর, ছিল সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির ছেলে। অরূপের চেয়ে বেশ ছোট, দেখতে ছিপছিপে, চোখে এক ধরনের শান্ত সারল্য ছিল। যখন প্রথম দেখি মনে হয়েছিল ছোট ভাই, নিজের ভাইয়ের মতোই। ও যখন কলেজে যেত আমি জলখাবার এগিয়ে দিতাম, রাতে পড়ার ফাঁকে হয়তো একবার চা করে দিতাম। ধীরে ধীরে আমার এই একাকিত্ব আর ওর শান্ত উপস্থিতি দুটো মিলে এক অদ্ভুত বাঁধন তৈরি করতে শুরু করল। ও হয়তো আমার কোনো কাজে সাহায্য করত, যেমন বাজারের ব্যাগটা নিয়ে আসা বা বিদ্যুৎ চলে গেলে টর্চ খুঁজে দেওয়া। এই ছোট ছোট বিষয়গুলোই আমার কাছে অনেক বড় হয়ে দেখা দিত। আপনাদের অনুরোধ, আমার এই ব্যক্তিগত জীবনের কথাগুলো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। এমন আরও অনেক গল্প আমি আপনাদের শোনাব। এরপর শুরু হলো সেই সব দিন যা আজও আমাকে পোড়ায়। অয়ন কলেজে ছুটির পর যখন বাড়ি ফিরত, আমি হয়তো রান্নাঘরে কাজ করছি। দেখতাম আমার সামনে দিয়েই সে নিজের ঘরে যেত, কিন্তু যাওয়ার সময় তার চোখ যেন একবার হলেও আমার দিকে ঘুরত। প্রথম প্রথম ভাবতাম আমার ভুল, হয়তো সে এমনিই তাকিয়েছে, কিন্তু বারবার একই জিনিস হতে দেখে আমার মনে একটা কাঁটা বিঁধল। তার চোখে যেন কিছু একটা লুকানো থাকত, যা আমি ধরতে পারছিলাম না। রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে পড়ত, অয়ন মাঝে মাঝে আমার ঘরে আসত, কোনো এক অজুহাত দিয়ে। হয়তো বলতো, ভাবি একটা জলের গ্লাস দেবে, আমার ঘরে জল নেই, বা আমার ফোনের চার্জারটা কোথায় যেন রেখেছিলাম, তুমি দেখেছ? আমি সরল মনে জল দিতাম, চার্জার খুঁজে দিতাম, কিন্তু ওর চোখ দুটো যেন আমার মুখের উপর দিয়ে হেঁটে যেত। আমার বুকের ভেতরটা ধরফর করত। আমি নারী, আমি বুঝি সেই দৃষ্টির অর্থ। আমার স্বামী অরূপ যখন একবার বেশ কয়েকদিনের জন্য বাইরে ছিল, তখন বাড়িতে একটা বড় সমস্যার সৃষ্টি হলো। মা অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার বুদ্ধি সব মিলিয়ে আমি একা হাতে সব সামলাচ্ছিলাম। অয়ন তখন আমার সবচেয়ে বড় ভরসা হয়ে দাঁড়ালো। সে মায়ের সেবা যত্ন করল, বাজার থেকে ওষুধ এনে দিল, এমনকি রাতের বেলা আমাকে সান্ত্বনাও দিত। এক রাতে মা ঘুমিয়ে পড়ার পর আমি বারান্দায় বসে কাঁদছিলাম। অয়ন এসে আমার পাশে বসল, মৃদুস্বরে বলল, ভাবি ভয় পেও না, মা ঠিক হয়ে যাবে, আমি তো আছি। তার সেই কথাগুলো, তার হাতের উষ্ণতা যখন আমার কাঁধ ছুঁয়ে গেল, আমার সারা শরীর কেঁপে উঠল।
সেই প্রথম আমি বুঝলাম তার মনেও আমার জন্য অন্য রকম এক অনুভূতি জমা হয়েছিল। তার স্পর্শে একটা অদ্ভুত শান্তি আর উত্তেজনা মিশেছিল। আমি নিজেকে গুটিয়ে নিতে পারছিলাম না। সেই রাতটা ছিল আমাদের সম্পর্কের বাঁক বদল। এরপর থেকে অয়নের আচরণে এক ধরনের অধিকার বোধ চলে এলো। আমি একা থাকলে সে আশেপাশে ঘুরঘুর করত। হয়তো ঘরের কাজ করছি, সে এসে আমার খুব কাছে দাঁড়িয়ে যেত, যেন কিছু একটা বলতে চাইছে অথচ বলতে পারছে না। তার শরীরের ঘ্রাণ, তার উষ্ণ নিঃশ্বাস আমার ঘাড়ের কাছে এসে পড়লে আমার বুকের ভেতরটা তোলপাড় করত। আমি নিজেকে বোঝাতাম, ছি, এ কি ভাবছি আমি। এ আমার দেওর, ছোট ভাইয়ের মতো, কিন্তু অবাধ্য মন আর শরীর যেন সেই যুক্তির ধার ধারত না। একদিন দুপুরে প্রচণ্ড গরম, লোডশেডিং হয়ে গেছে। আমি সবে স্নান সেরে হালকা একটা নাইটি পরে ঘরে এসেছিলাম, ভিজে চুল শুকোচ্ছি। অয়ন হঠাৎ আমার ঘরে ঢুকে পড়ল কোনো কারণ ছাড়াই। বলল, ভাবি, একটা বই খুঁজছিলাম, তুমি দেখেছ? আমি অপ্রস্তুত হয়ে গেলাম। আমার ভেতরের অস্বস্তি হয়তো তার চোখে ধরা পড়েছিল। সে আমার দিকে তাকিয়ে রইল। তার চোখে এমন এক তীব্রতা ছিল যা আমি আগে কখনো দেখিনি। আমি দ্রুত আঁচল টেনে নিজেকে আড়াল করতে চাইলাম, কিন্তু তার চোখ যেন আমার শরীরের প্রতিটি ভাঁজ স্ক্যান করছিল। সে আমার দিকে এক পায়ে এগিয়ে এসে ফিসফিস করে বলল, ভাবি, তুমি এত সুন্দর। তার এই সরাসরি মন্তব্য আমার শ্বাস আটকে দিল। আমি জানি তার এই মন্তব্য আমাকে বিব্রত করার জন্য ছিল না, বরং তার ভেতরের তীব্র আকর্ষণটাই সেদিন বেরিয়ে এসেছিল। আমি দ্রুত তাকে ঘর থেকে চলে যেতে বললাম, কিন্তু আমার কণ্ঠস্বর ছিল দুর্বল, কাঁপছিল। এরপর থেকে অয়নের ব্যবহার আরও সাহসী হয়ে উঠল। অরূপের অনুপস্থিতিতে, বাড়ির কাজের ফাঁকে, রাতের নিস্তব্ধতায় আমাদের দুজনের মধ্যে এক অলিখিত বোঝাপড়া তৈরি হল। সে আমার দুর্বলতাগুলোকে যেন নিজের অস্ত্র করে তুলল। আমার একাকিত্ব, আমার স্বামীর অবহেলা, সব কিছুর সুযোগ সে নিচ্ছিল। সে বলতো, ভাবি, তুমি একা একা কত কষ্ট পাও আমি জানি, অরূপদা তো তোমার খবরও নেয় না ঠিকমতো। তার এই সহানুভূতি মেশানো কথাগুলো আমার মনের গভীরে আঘাত করত। আমি তার উপর রেগে যেতে পারতাম না, বরং তার কাছে নিজেকে আরও বেশি করে উন্মোচিত করতাম। একদিন রাতে আমার শরীরটা খারাপ ছিল, জ্বর এসেছিল। মা তার ঘরে ঘুমোচ্ছিলেন। অয়ন এসে আমার কপালে হাত রাখল। তার হাতে শীতল স্পর্শ আমার সারা শরীরে ছড়িয়ে পড়ল। সে আমার পাশে বসে রইল অনেকক্ষণ। ফিসফিস করে বলল, ভাবি, তুমি খুব কষ্ট পাচ্ছ তাই না? আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। আমার চোখ দিয়ে জল পড়ছিল। সে আমার হাতটা তুলে নিজের হাতের মধ্যে নিল। সেই স্পর্শে কোনো ভুল ছিল না, তা ছিল তীব্র আকাঙ্ক্ষা আর নির্ভরতার এক অদ্ভুত মিশেল। আমি তাকে সরাতে পারছিলাম না, আমার শরীর আর মন যেন তাকেই খুঁজছিল। সেই রাতে আমরা আরও অনেক কাছে এসেছিলাম, শরীরই কোনো ঘনিষ্ঠতা ছাড়াই, কেবল কথার মাধ্যমে, স্পর্শের মাধ্যমে। একে অপরের মনের গোপন কোঠার সব তালা খুলে দিয়েছিলাম। এই ঘটনাগুলো আমাকে এক অদ্ভুত জালে জড়িয়ে ফেলল। একপাশে আমার স্বামীর প্রতি কর্তব্য, সমাজের ভয়, আরেক পাশে অয়নের প্রতি এক গভীর মানসিক টান আর শারীরিক আকর্ষণ। অয়ন কখনো আমাকে জোর করত না, কিন্তু তার উপস্থিতি, তার চোখের ভাষা, তার সহানুভূতি আমাকে প্রতিনিয়ত তার দিকে ঠেলে দিত। সে যেন আমার সব দুর্বলতার আশ্রয়স্থল হয়ে উঠেছিল। সে জানত আমি তাকে ফিরিয়ে দিতে পারব না। এই সম্পর্কটা ছিল একটা বিষাক্ত ফল, যা আমি জানতাম বিষাক্ত, তবুও সেই মিষ্টি বিষের স্বাদ আমাকে বারে বারে তার দিকে টানত। আমাদের এই গোপন অভিসারগুলো ছিল রাতের অন্ধকারে, সবার অলক্ষ্যে। কখনো বারান্দায় ফিসফিস করে কথা বলা, কখনো রান্নাঘরের কোণে নিচু স্বরে হাসা, আবার কখনো শুধু কাছাকাছি বসে থাকা, একে অপরের শরীরের উষ্ণতা অনুভব করা। এই সম্পর্কের টানাপড়েন আমাকে মানসিকভাবে ভেঙে দিচ্ছিল। রাতে ঘুম আসত না। অরূপের কথা মনে পড়লে নিজেকে অপরাধী লাগত। সমাজের চোখে আমি একজন চরিত্রহীন নারী, কিন্তু অয়নের কাছে আমি পেতাম সেই মনোযোগ, সেই যত্ন, যা হয়তো এতদিন আমি চেয়েছিলাম। এই নিষিদ্ধ ভালোবাসার এক অদ্ভুত নেশা ছিল, যা থেকে বেরিয়ে আসা আমার পক্ষে সম্ভব ছিল না। অয়ন কখনো সরাসরি কোনো বাজে কথা বলেনি বা এমন কিছু করার চেষ্টা করেনি যা হয়তো সমাজে খুব নোংরা চোখে দেখা হবে, কিন্তু তার প্রতিটি কথা, প্রতিটি স্পর্শ, প্রতিটি চোখের ইশারা আমাকে যেন প্রতিনিয়ত বুঝিয়ে দিত সে কী চায়, আর আমিও অবচেতনে সেটাই চাইছিলাম। এই সম্পর্কটা এক গভীর খাদ তৈরি করেছিল আমার মনে, যার থেকে মুক্তি ছিল না। একদিন আমার স্বামী অপ্রত্যাশিতভাবে বাড়ি ফিরে এলেন। অয়ন তখন ঘরে ছিল না। আমার বুকের ভেতরটা হিম হয়ে গেল। অরূপের চোখ যেন আমার মুখে কিছু একটা খুঁজছিল।
সে আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, সব ঠিক আছে তো? তোকে কেমন যেন দেখাচ্ছে। আমি মিথ্যে বললাম, না, শরীরটা একটু খারাপ ছিল, তাই হয়তো। অরূপের হঠাৎ ফিরে আসাটা যেন আমাকে বাস্তবের মুখোমুখি দাঁড় করিয়ে দিল। আমি স্পষ্ট বুঝতে পারছিলাম আমি এক গভীর ভুল পথে পা বাড়িয়েছি। এই সম্পর্কটা অয়নের জন্য হয়তো একটা খেলা ছিল, কিন্তু আমার জন্য তা ছিল জীবন মরণ সমস্যা। আমি আর এই মিথ্যা আর অপরাধবোধের বোঝা বইতে পারছিলাম না। সেই দিনই আমি একটা কঠিন সিদ্ধান্ত নিলাম। অয়ন যখন রাতের বেলায় আবারও আমার ঘরে আসার চেষ্টা করল, আমি দরজা খুললাম না। পরের দিন সকালে আমি তার সঙ্গে কথা বললাম, অয়ন, যা হয়েছে তা ভুল, এটা চলতে পারে না। তার চোখে এক অদ্ভুত হতাশা আর রাগ দেখতে পেলাম। সে আমার দিকে তাকিয়ে বলল, তুমি এসব কি বলছো ভাবি? তুমিই তো আমাকে প্রশ্রয় দিয়েছিলে। তার এই কথা শুনে আমার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে গেল। সে আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমাকেই দোষারোপ করছিল। আমি জানতাম এই সম্পর্কটা শেষ করার এটাই সঠিক সময়। আমি তাকে বললাম, যা হয়ে গেছে তা নিয়ে আর কথা বলতে চাই না, কিন্তু এরপর থেকে আমাদের মধ্যে আর কিছু হবে না। যা ছিল তা ভুলে যাও। অয়ন আমার কথা শুনতে চাইছিল না। সে আমার দিকে এক কঠিন দৃষ্টিতে তাকিয়ে বলল, ভুলে যাব এত সহজে? ভুলে গেলে তো হবে না। কি হবে যদি অরূপদা সব জেনে যায়? তার এই কথা আমার কানে বাজল। সে কি আমাকে ব্ল্যাকমেইল করছে? আমার এতদিনের ভরসা, আমার এতদিনের আশ্রয় মুহূর্তের মধ্যে আমার শত্রু হয়ে গেল। আমার ভেতরে একটা তীব্র ভয় আর রাগ তৈরি হল। আমি জানতাম এই ধরনের সম্পর্ক শুধু ধ্বংসই বয়ে আনে। আমি অয়নের চোখে সেই শয়তানি আর স্বার্থপরতা দেখতে পাচ্ছিলাম, যা আগে কখনো দেখিনি। আমি তখন একটাই পথ দেখলাম, নিজের জীবনটা গুছিয়ে নেওয়া। পরের মাসেই অরূপের কাছে জোর করে আবদার করলাম আমাকে তার কর্মস্থলে নিয়ে যেতে। অনেক টালবাহানার পর অরূপ রাজি হল। আমি গ্রামের সেই বাড়ি, সেই স্মৃতি, সেই বিষাক্ত সম্পর্ক সবকিছু ফেলে চলে এলাম। এখন আমি অরূপের সাথে তার কর্মস্থলে অন্য এক শহরে থাকি। নতুন পরিবেশ, নতুন জীবন। অয়ন হয়তো এখনও সেই গ্রামেই আছে। আমি জানি না তার কি হয়েছে বা সে কি ভাবছে। আমি তাকে আমার জীবন থেকে মুছে ফেলার চেষ্টা করছি। আজও যখন একা থাকি, রাতের অন্ধকারে আমার মনে সেই সব দিনগুলো ফিরে আসে। অয়নের চোখের সেই তীব্রতা, তার হাতের স্পর্শ, তার সহানুভূতি মেশানো কথাগুলো। নিজেকে অপরাধী মনে হয়, কিন্তু আমি জানি যা করেছি তা ভুল ছিল। ভুল মানুষের মন আর শরীর মাঝে মাঝে এমন ভুল পথে চড়ে যায়, কিন্তু সেই ভুলের জন্য সারা জীবন অনুশোচনা করা অর্থহীন। জীবন একটাই, আর সেই জীবনে সঠিক পথে হাঁটাটাই আসল। আমি হয়তো সেই ভুলের মাসুল এখনও গুনে চলেছি, কিন্তু আমি চেষ্টা করছি নিজেকে শুধরে নিতে, নতুন করে বাঁচতে। এমন সম্পর্কগুলো হয়তো ক্ষণিকের আনন্দ দেয়, কিন্তু তার ফল হয় ভয়াবহ। তাই সতর্ক থাকুন, এমন কোনো সম্পর্কে জড়াবেন না যা আপনার জীবনকে বিষিয়ে তোলে। আপনার চারপাশে এমন ঘটনা দেখলে হয়তো বুঝবেন কতজন মধুরিমা এমন এক অদৃশ্য খাঁচায় বন্দী হয়ে আছে।